দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। বদলে গেল পুলিশ, র্যাব, আনসারের পোশাক, বিজিবিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ব্যবহারের অনুমতি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেডিকেল কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত, যাচাইয়ের সিদ্ধান্ত। ভোট নিয়ে নতুন প্রজন্মের আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদ শুরু। বিএনপি পুনর্গঠনে জোর তারেক রহমানের, এখনও ফ্যাসিবাদের কালো ছায়া দেখছেন জামাতের আমির। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস, ক্যাপিটাল হিলের রোটান্ডায় নিলেন শপথ। ফিলিস্তিনে যুদ্ধবিরতির দ্বিতীয় দিন, উপত্যকা জুড়ে বিষাদ, স্বস্তি আর অনিশ্চয়তা। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মানসুর আলমতিন। আজকে আমরা আলোচনা শুরু করব পুলিশের পোশাক বদল নিয়ে। পোশাক বদলালে কি আচরণ বদলাবে কিনা, সেখান থেকে কথা শুরু করতে চাই। সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সাইফুল হক, তিনি সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। এবং আছেন জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে পোশাক বদল নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। জুলাই অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর আগ্রাসী ভূমিকা দেখেছে গোটা বিশ্ব। বিশেষ করে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর বিরুদ্ধে আসতে থাকে গুরুতর অভিযোগ। মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় তাদের পোশাক। পট পরিবর্তনের পর তাই এই তিন বাহিনীর খোলনলচে পাল্টানোর দাবি ওঠে নানা মহল থেকে। এরই ধারাবাহিকতায় পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। পুলিশের নতুন পোশাক হবে আয়রন রঙের, র্যাবের অলিভ আর আনসারের গোল্ডেন হুইট। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পোশাকের পাশাপাশি মানসিকতারও পরিবর্তন আনা জরুরি। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় বিজিবির জন্য কেনা হবে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতি অনুযায়ী তা ব্যবহার করা হবে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অবৈধ অভিবাসী এবং তাদের থাকতে যারা সহায়তা করছে তাদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের 31 জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই জনাব সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগটা অনেক পুরনো এবং সেটা শুধু পুলিশ নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের ব্যাপারেই হয়তো প্রযোজ্য। রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন গত গণহত্যায়, সেই আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন, কিন্তু স্বাভাবিকভাবেই গোটা পুলিশ বাহিনী বা প্রশাসনে যারা আছেন তাদের মানসিকতার পরিবর্তন, তাদের সংস্কার একটা বড় চ্যালেঞ্জ। পোশাকের পরিবর্তন হয়তো একটা শুরু হতে পারে, কিন্তু এই যে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার, সেই পরিবর্তনটা আসলে কিভাবে হবে? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। এটা 5ই আগস্টের এই ছাত্র শ্রমিক জনতার এই গণজাগরণ, গণঅভ্যুত্থানের পরে এটা আমাদের অনেকেরই দাবি ছিল। এটা পুলিশ সহ ল এনফোর্সিং এজেন্সিস তাদের পোশাকের পরিবর্তন এক, এবং বিশেষ করে যেটা আপনি উল্লেখ করছিলেন, তাদেরকে সরকার যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, অনেকটা দলীয় বাহিনী, দলীয় প্রতিষ্ঠানের মতন,
এটার একটা এর পরিবর্তন সাধন করা। আমাদের আরও আজকে তো একটা সিদ্ধান্ত হয়েছে পোশাক পরিবর্তন হবে। আমি সামাজিক গণমাধ্যমে খুব মজা করে লিখছে যে এই পোশাকের মধ্যে কোনো পকেট রাখা হবে কিনা। পকেট 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 কেন বলছে নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন। পকেট রাখা হবে কিনা বহু ধরনের, এটা হচ্ছে মানুষের পপুলার যে ক্ষোভের জায়গাটা, এটা তারও একটা ডেমনস্ট্রেশন। আমাদের দাবি ছিল র্যাব বাহিনী হিসেবে তার একটা বিলুপ্তি সাধন করা। সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ তারা গত 16 বছর বা র্যাব প্রতিষ্ঠার পর থেকে গুম খুন হত্যার সঙ্গে যেভাবে তারা যুক্ত হয়েছে এই ক্ষেত্রে। আর যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে, আপনিও বললেন, যেটা ইতিমধ্যে বহুল আলোচিত হয়েছে পোশাক পরিবর্তন, কিন্তু পুলিশের মনস্তাত্ত্বিকভাবে এরকম একটা রাষ্ট্র বা এরকম একটা দেশের 21 শতাব্দীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে তাদের মনস্তাত্ত্বিক ওরিয়েন্টেশনটা কি, তাদের পেশাগত জায়গাটা কি। কারণ আমাদের এখানে আপনি জানেন যে পুলিশকে তো বল প্রয়োগ করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। বল প্রয়োগের বৈধ জায়গাটা হচ্ছে রাষ্ট্রের। আমরা যখন সরকার গঠন করি, পাশাপাশি রাষ্ট্র তো নিজেই এক ধরনের কোয়ার্সিভ প্রতিষ্ঠান, একজনের দমনমূলক প্রতিষ্ঠান। রাষ্ট্রকে নাগরিকদের সম্মতিতে প্রয়োজনীয় বিধিবিধানে পেশাগত জায়গা থেকে কখনো কখনো তাকে বল প্রয়োগ করতে হয়, সেটা আইন এবং প্রয়োজনীয় বিধিবিধানের মধ্যে থেকে পেশাগত দায়িত্বের জায়গা থেকে। এর বাইরে যখন আমরা ব্যত্যয় দেখি, এটা আমাদের গত 54 বছরও এটা হয়েছে, কখনো কম হয়েছে কখনো বেশি হয়েছে। এরা পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে দলীয় প্রতিষ্ঠান হিসেবে তারা ব্যবহার করতে যে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেই তারা সবচেয়ে বড় একটা আতঙ্ক হিসাবে তারা কিন্তু দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে আদিবাসী ছাত্র তরুণদের যে বিক্ষোভ সচিবালয়ের দিকে যাচ্ছিল, আমি সত্যি সত্যি টেলিভিশনে যখন এটা দেখেছি, আমার মনে হয়েছে এটা 5ই আগস্টের আগে কোনো ঘটনা আমি দেখছি। টিয়ার শেলিং চলছে, সাউন্ড গ্রেনেড নিক্ষিপ্ত হচ্ছে, তাদেরকে পিটানো হচ্ছে। আমাদের দল থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা অনেক আগে থেকে বলেছি, নানা জায়গা থেকে পুলিশ একটা সংস্কার কমিশনও দিয়েছে। পুলিশ কোনো আইনি শান্তিপূর্ণ কোনো সভা সমাবেশ, কোনো মিছিলকে এভাবে তারা দমন করে তারা এটাকে বন্ধ করতে পারে কিনা, নির্যাতন করতে পারে কিনা, এগুলোকে আইন করে এটাকে বন্ধ করা দরকার। যেখানে কোনো উস্কানি নাই, কোনো সহিংসতার কোনো প্রশ্ন নেই, তাহলে এগুলো একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার প্রশ্ন। গতবার আপনি খেয়াল করবেন পুলিশকে পুলিশ লীগ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। তার মানে হলো যে ছাত্রলীগ যুবলীগের মতন অন্যান্য লীগের মতন পুলিশ লীগও একটা লীগ হিসাবে পুলিশ লীগ কীভাবে তারা কাজ করেছে, যে কারণের জন্য অভ্যুত্থানের পরপরই সমস্ত থানার পুলিশরা যে পালিয়ে গেল, সাধারণ পুলিশ সদস্যরা তারা সবাই নিশ্চয়ই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের উপস্তরের কর্মকর্তা যারা দায়িত্বশীল ছিলেন, তারা হয়তো সরকারকে রক্ষা করতে যেয়ে, সরকারের সমস্ত অপকর্মের সহযোগী হতে যেয়ে, তাদের পেশাগত দায়িত্বের বাইরে যেয়ে তারা গুম খুন হত্যা দমন নির্যাতন নিপীড়ন তারা যে অপরাধগুলো সংগঠিত করেছে, গত 5.5 মাসে খুব অল্প সংখ্যক মাত্র আইনের আওতায় আনা গেছে। অধিকাংশ তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। রাজনীতিকরা যে পরিমাণ গ্রেপ্তার হয়েছেন, এই সমস্ত বাহিনীর খুব কম সদস্যরাই কিন্তু গ্রেপ্তারের মধ্যে তারা কিন্তু আছেন। প্রত্যক্ষভাবে যারা এগুলোর সঙ্গে যুক্ত, ফিজিক্যালি যারা এটার সাথে যুক্ত, এটার কোনো উত্তর কোনো জবাব কিন্তু 5.5 মাসে খুব একটা পাওয়া যায়নি। উদ্যোগটা ভালো। আমি যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা মনে করি, গোটা পুলিশের গোটা ব্যুরোক্রাসির 21 শতাব্দীর উপযোগী পুলিশ তার পেশাগত দায়িত্ব পালন করবে, আবার জনবান্ধবের দায়িত্ব পালন করবে, মানুষের ভরসার জায়গা আশ্রয়ের জায়গা হয়ে উঠবে। সেই জায়গাগুলোর ক্ষেত্রে তার মনস্তাত্ত্বিক তার যে পুনর্গঠন, তার পেশাগত দায়িত্বের জায়গাটা, পুলিশ তো এখনো পর্যন্ত তার পেশাগত দায়িত্বের মধ্যেই নাই। তাকে পুনর্গঠনের একটা মহাযজ্ঞের মধ্যে আছে। উদ্যোগটা শুরু হয়েছে আমি মনে করি। সংস্কার কমিশন নিয়ে ফেব্রুয়ারি থেকে আমরাও আলাপ আলোচনা করব। অন্তর্বর্তী সরকারের তাদের যে ঐক্যমত কমিশন যেটা হবে, আমি আশা করি পুরনো উত্তরাধিকার থেকে ঝেড়ে ফেলে হয়তো নতুন একটা যাত্রার দিকে হয়তো আমরা যেতে পারবো, যেখানে তাদেরকে দায়বদ্ধতার জায়গাও যেখানে আনা যাবে তাদেরকে। জি, ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে আসতে চাই, যে আদিবাসীদের মিছিলে পুলিশের যে আচরণ, যার কথা একটু আগেই জনাব হক বলছিলেন, সেখান থেকে কি মনে হয় আদৌ যে পুলিশের আচরণের কোনো পরিবর্তন ঘটেছে এবং
বিরোধী মত, বিরোধী দল দমনে পুলিশ আগের যে ভূমিকায় ছিল, নতুন সরকার বা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অধীনেও তারা যে আচরণ করছে, পরবর্তী রাজনৈতিক সরকারের অধীনে আসলে তাদের কোনো পরিবর্তন সাধন করা সম্ভব? না, ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সাইফুল ভাই যেটা বলেছে, সেখানে কোথায় কত শক্তি প্রয়োগ করতে হবে না করতে হবে, শোনেন, পুলিশ তো পুলিশ আসলে এই মানে কি বলে, কোম্পানি আমল থেকেই, মানে ব্রিটিশ আমল থেকেই পুলিশ কোতোয়ালের ভূমিকায়, এদেরকে ট্যাক্স আদায়ের কাজে নিযুক্ত করা হইতো এবং সরকারের মানে কি বলে পারপাস সার্ভ করবার জন্যে এদেরকে ব্যবহার করা হয়েছে। সবসময় পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, কম আর বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক সাইফুল ভাই যেটা বলেছে, এই 15 বছর পুলিশকে যেভাবে মানে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত করা হয়েছে বা ক্ষমতাকে টিকিয়ে রাখবার কাজে যেভাবে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। আমরা যখন এক একটা ভিডিও দেখি বা পুলিশের কর্মকাণ্ড দেখি না, এখনো মানে মানে ঘুমাতে পারি না। সত্যি কথা, ভয়ঙ্কর। মানে এই বাংলাদেশের মানুষ, তারা তো মানুষ, প্রথমত তো মানুষ, তারপরে তো পুলিশ। তো তাদের যে মানে মানে ব্রুটালিটি, নিষ্ঠুরতা, এটা মানে সীমাহীন, এটা বর্ণনাতীত। মানুষ মানুষের বিরুদ্ধে এটা করতে পারে, এটা বিশ্বাস করি না। তো যাই হোক, যেটা ঘটেছে এটা এটা মানে নজিরবিহীন ঘটনা। কোনো কালেই পুলিশকে এইভাবে কেউ ব্যবহার করে নাই। দলীয় ক্যাডারের চাইতে বেশি ন্যাক্কারজনকভাবে নিয়োগও এভাবেই হয়েছে আর কি, কন্ট্যাক্ট বেসিসে। তো পুলিশের কিছু লোক র্যাবে দায়িত্ব পালন করেছে, তারাও যা করবার তাই করেছে। এখন পোশাক বদল হয়েছে, ঠিক আছে, হয়েছে কি, আমি যখন র্যাবের ওই পোশাকটা দেখবো, আমার ওই মানবতা বিরোধী অপরাধের কথা মনে পড়বে। আমি যখন পুলিশের একই পোশাক দেখব, তখন আমার ওই নিষ্ঠুরতার কথা মনে পড়বে বারবার। পোশাক পরিবর্তন হয়েছে, ঠিকই আছে, এটা প্রয়োজন। সাথে সাথে সাইফুল ভাই যেটা বললেন, যে চরিত্র বদল যদি না করা যায়, প্রাতিষ্ঠানিকভাবে তাকে যদি দায়বদ্ধতার মধ্যে আনা না যায়, তাহলে কিন্তু যা মানে যেইলাও সেই কদু একটা বাস্তবতা হয়ে যাবে। পুলিশ, সাইফুল ভাই যেটা বললেন যে ওই যে আদিবাসী ছাত্র সংগঠনের উপর যেভাবে আক্রমণ করেছে বা যত নিষ্ঠুর হয়েছে, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যাদের উপর নিষ্ঠুর হবার প্রয়োজন, যারা এই দেশকে আনস্টেবল করবার জন্য ষড়যন্ত্র করে মানে নানান ধরনের এই ফ্যাসিবাদের প্রেতাত্মা হিসেবে মানে এদেরকে ব্যর্থ করবার জন্য ভূমিকা পালন করছে, আবার ফিরে আসবার জন্য ভূমিকা পালন করছে। আমি তো কোথাও পুলিশকে ওইভাবে অ্যাক্টিভ দেখছি না, কিন্তু পুলিশের যে তৎপরতা, কর্মতৎপরতা, দস্যু দুর্বৃত্তদের অনেক জায়গায় এখন পর্যন্ত পুলিশ তাদের কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঢাকায় যেটা ঘটেছে আদিবাসী ছাত্র সমাজের সাথে, এটা অন্যভাবে হ্যান্ডেল করা যেত। পুলিশের নানান ধরনের ট্রেনিং আছে, মানে ফার্স্ট অফ অল মানে আপনার লাঠি, টিয়ার গ্যাস, তারপরে সাউন্ড গ্রেনেড, এটা নানান ধরনের পর্যায়ে আছে, তাদের সেই ধরনের ট্রেনিং দেওয়া হয়। প্রথমেই আপনি যদি তাদের উপরে একেবারে মানে সর্বোচ্চ আগ্রাসী আক্রমণ করে ফেলে, সেটা ঠিক হবে না। এই যে ধরনের মারণাস্ত্র পুলিশকে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এই ধরনের মারণাস্ত্র কোনো কালে এই পুলিশের কোনো প্রয়োজন আছে বলে মনে, এবং পুলিশের যে ধরনের মানে কি বলবো, যেভাবে তাদেরকে ক্ষমতায়িত করা হয়েছে বিগত সরকারের আমলে, এটা দুর্ভাগ্যজনক। সংস্কার কমিশনে যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, সেখানে ফিট লিস্ট যেটা জেলা প্রশাসকদের ক্ষেত্রে হয়ে আসছে, সেই ধরনের একটা প্রস্তাবনা আছে। এই পরিবর্তনগুলো কি ইতিবাচক হবে বলে মনে করেন সংস্কার কমিশন যা বলছে? না না, হতে পারে, অবশ্যই হতে পারে। একটা ফিট লিস্টের প্রয়োজন আছে। পুলিশের সব সদস্য একই মাত্রার, একই মেজাজের বা একই কোয়ালিটির, এটাও তো না। নিশ্চয়ই মানে জেলা প্রশাসকদের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে ফিট লিস্টের মাধ্যমে আসলে তাহলে পুলিশে হতে পারবে না কেন? নিশ্চয়ই হতে পারে। যারা এসপি হবেন, যারা থানার তদন্ত কি ইন্সপেক্টর হবেন, বা তাদেরও একটা ফিট লিস্টের প্রয়োজন। এটা একটা কমিশন করে এটা করা যেতে পারে, তা এটা আমি খারাপ মনে করছি না। সবথেকে বড় কথা হলো কি, যে ওই যে যেটা বললেন, যে চরিত্রের বদল, মনস্তাত্ত্বিক বদল এবং আইনি কাঠামো এমনভাবে তৈরি করবার দরকার যাতে তারা বাধ্য হয় মানে সঠিক একটা মানবতা বা সেবার যে কাজ, সেই কাজটা এটা একদিনে হবে না। আবার ইতিবাচক দিকও আছে। ইতিবাচক দিকটা আমি বলি, দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা একটা কথা বলি। আমি নিউ মার্কেট থানায় গেলাম, একজন নারী ডিউটি অফিসার, আমার একটা জিডি করবার প্রয়োজন আমার এই ফেসবুক আইডি নিয়ে। তা আমি দেখলাম যে সেই মহিলা নিজের কোনো যত্ন নাই। মানে আমি মানে সত্যিকারই বলি যে নারী একটু নিজেদেরকে পরিপাটি রাখে, আমি সেটা তার মধ্যে দেখিনি। কিন্তু আমি আমার ফ্যাক্টটা বললাম, 4-5 মিনিটের মধ্যে খুব চমৎকার একটা ড্রাফটিং করে দিল বাংলায়। আমার কোনো চেঞ্জও করবার প্রয়োজন হলো না, মানে ভাষার বিন্যাস এবং শব্দচয়ন এবং বানান। তা আমি অভিভূত হলাম যে বাংলাদেশের পুলিশ এত চমৎকার পড়ালেখা, এত গোছানো বা এত সুন্দর, আমি খুব অভিভূত হয়েছি। এরকম ব্যাপারও কিন্তু আছে, সব জায়গায় আছে আর কি, ইতিবাচক নেতিবাচক সব জায়গায় আছে। তবে অ্যাজ এ হোল পুলিশের প্রতি মানুষের যে ঘৃণা জন্মাইছে, এটা দূর করবার জন্য অবশ্যই একটা পদক্ষেপ আমাদের প্রয়োজন আছে। জনাব সোহরাব হোসেন, আপনার কাছে আসতে চাই। পুলিশ আইনের কথা এরই মধ্যে এসেছে, এবং পুলিশ যে আইনে পরিচালিত হয় সেটা ব্রিটিশ আমলের, এবং
অনেকে বাইরের দেশে যখন শোনেন যে এত পুরনো একটা আইন দিয়ে বাংলাদেশে এখনো পুলিশ ব্যবস্থা চলছে, তারা বিস্মিতই হন। তো এই যে পরিবর্তনগুলোর প্রস্তাব এসেছে সংস্কার কমিশন থেকে, সেখানে রাজনৈতিক মতৈক্যের একটা প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে। আসলে কতটুকু সংস্কার করলে আগামী ধরুন নির্বাচনের কথাও তো হচ্ছে, সেখানে নির্বাচনে পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয় স্বাভাবিকভাবেই, সেই পরিবর্তনগুলো আসলে করা সম্ভব হবে অন্তত নির্বাচনকে সামনে রেখে? ধন্যবাদ আপনাকে এবং দুই সহ আলোচককে শুভেচ্ছা। বিষয় হচ্ছে পুলিশ তো রাষ্ট্রের একটি অংশ, মানে একটি, যদি রাষ্ট্রযন্ত্রের তার একটি অংশ, একটি উপাদান। রাষ্ট্রযন্ত্র যদি গণতান্ত্রিক না হয়, যদি মানবিক না হয়, যদি গণবান্ধব না হয়, তাহলে আলাদাভাবে কোনো বাহিনীকে গণবান্ধব করা যাবে না। মানুষের প্রতি তার যে আচরণ পাওয়ার কথা সেটি হবে না। আপনি 5 আগস্টের পর পরিবর্তন কিছুটা তো আমরা দেখেছি, কিন্তু আবার দেখুন যেটি সাইফুল ভাই বললেন যে আদিবাসীদের উপর যেভাবে হামলা করলো, তার একদিন আগে, মানে এখানে রাষ্ট্রের মনস্তত্ত্ব, শুধু বাহিনী না, একদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড অফিসের সামনে আদিবাসীরা গিয়েছিলেন তাদের প্রতিবাদ জানাতে, যে আদিবাসী শব্দ বাদ দেওয়ার প্রতিবাদে। সেখানে আরেকটি সংগঠন গেল, তারা আরেকদিন অন্যদিন প্রতিবাদ করতে পারতো, অন্যদিন তারা কর্মসূচি নিতে পারতো। এটা হলো পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। তারা সেখানে গেলেন, দুই পক্ষ পাশাপাশি অবস্থান করছিল, মাঝখানে পুলিশ। খুবই ভালো যে মাঝখানে পুলিশ, তাদেরকে যাতে সংঘাত না হয়। কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ডিঙ্গিয়ে আদিবাসীদের উপর প্রথম হামলা করা হয়। পরদিন পুলিশ যে মরিয়া হয়ে উঠল বা যেভাবে বৈরী আচরণ করলো, প্রথম দিন দুই পক্ষকে যদি তারা নিবৃত্ত করতে পারত, তাহলে কিন্তু পরের ঘটনাটি ঘটে না। এক্ষেত্রে রাষ্ট্রের মনস্তত্ত্ব যে আদিবাসীদের একজন নাগরিক হিসেবে, আদিবাসী বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, এর সঙ্গে সমান আচরণ করবে কিনা। রাষ্ট্র না করলে পুলিশ কখনোই করবে না। রাষ্ট্র যদি সরকারি দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের প্রতি সমান আচরণ না করে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব সরকার যদি দেখে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সুতরাং তার দলকে রক্ষা করা ন্যায়ভাবে, অন্যায়ভাবে রক্ষা করতে হবে। বিএনপি যখন ক্ষমতায় বা অন্য দল ক্ষমতায়, তারা যদি এভাবে দেখে, তাহলে এই পুলিশ বাহিনী কখনোই সংশোধন হবে না। যে বিষয়টি আসছিল, কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে এবং খুব ভালো প্রস্তাব বলবো, কিন্তু তার আগে সেখানে পোশাকের কথা আছে বলে আছে, পোশাকের কথা আছে, কিন্তু পোশাকটা হচ্ছে বহিরঙ্গ, মানে সেইটাই আগে ধরেছে। আমি তো গত 5 মাসে এই যে পুলিশকে সবচেয়ে করা সহজ, তাই করা সহজ। আচ্ছা, করা সহজ আবার কঠিনও। আপনি দেখুন 2 লাখ পুলিশের যদি পোশাক পরিবর্তন করতে হয়, তাহলে রাষ্ট্রীয় পোশাকঘর থেকে কত টাকা ব্যয় করতে হবে। আমি তো দেখলাম না 5 মাসে যে পুলিশকে একটা মোটিভেশন করা, জেলায় জেলায়, উপজেলা পর্যায়ে বাদ দিলাম, জেলায় জেলায় 64টি জেলায় এরকম কোনো কর্মসূচি তো দেখিনি। একাধিকবার আইজিপি বদল হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আবার যখন দেখা যায় যে সাবেক এখন আইজিপির প্রতি যে আচরণ করা হয়, তিনি পুলিশ কমিশনারের তরফ থেকে যে বৈঠক বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, সেগুলো কি খুব একটা প্রভাব ফেলছে না বলে মনে করেন? খুব প্রভাব ফেলছে না। এটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে তারা নিষ্ক্রিয় ছিল, আবার নিষ্ক্রিয়তা থেকে কিছুটা সক্রিয় হয়েছে, এবং তারা কিন্তু তাকিয়ে থাকে যে উপরস্থ কর্মকর্তা কি বলতে চান, তার ভাষা। আবার উপরস্থ কর্মকর্তা তাকিয়ে থাকেন সরকারের প্রতি, সরকার আবার তাকিয়ে থাকেন কারোর প্রতি। জি, তো এই যে তাকিয়ে থাকার প্রশাসন, তাকিয়ে থাকার রাজনীতি, সেটি কিন্তু আইনের ভেতরে, আইনের অধীনে রাষ্ট্রকে চলতে হবে, যেই অপরাধী হোক না কেন, যেই অন্যায় করুক না কেন। কিন্তু আমরা দেখি এখন মানে একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। একদেশদর্শী দৃষ্টিভঙ্গি, মানে পক্ষপাত। আর পোশাকের কথাটা আমি পরে বলছি। তাহলে আপনার কাছে ফেরত আসছি বিরতির পর। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম জনাব সোহরাব হাসান আপনার কাছে। যে প্রসঙ্গে ছিলেন সেটা শেষ করতে পারেন। এর পাশাপাশি স্বাভাবিকভাবে সংস্কার কমিশনগুলোর যে প্রতিবেদনগুলো আসছে সেটার ভিত্তিতে জাতীয় ঐক্য নিয়ে কথা হচ্ছে এবং তারপর নির্বাচনের ক্ষণ তারিখ নিয়েও নানান ধরনের আলাপ। বিএনপির এক ধরনের অবস্থান রয়েছে, সরকারের এর আগের পূর্ব ঘোষিত একটা সময়সীমা রয়েছে। সে ব্যাপারেও আপনার ভাবনাটা শুনতে চাই। আচ্ছা, প্রথমে আমি পোশাকের বিষয়টা শেষ করি। এটা হচ্ছে সবচেয়ে সহজ মানে পরিবর্তন, যে পোশাক পরিবর্তন করা হলো, রং পরিবর্তন করা হলো, লগো পরিবর্তন করা হলো। পুলিশে এটি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত 53 বছরে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। 80 দশকের মাঝামাঝি পর্যন্ত আপনার পুলিশের খাকি পোশাক ছিল। পরবর্তীকালে নানা রকম পরিবর্তন হয়েছে। বিএনপির আমলে লগো পরিবর্তন হয়েছে দুবার, বোধহয় দুবার তিনবার। বিএনপি এসে আমাকে আমি সত্য মিথ্যা জানি না, আমাকে একটা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন যে পুলিশের লগোতে নৌকা প্রতীক ছিল পাকিস্তান আমল থেকে, এবং সেটা স্বাধীনতার পরও ছিল। বিএনপির ক্ষমতায় আসার পর সেটা বদল করেছে, আবার আওয়ামী লীগ এসে সেটা বদল করেছে। লগো বদলের সঙ্গে কিন্তু পুলিশের চরিত্র, পুলিশের কি বলে, পুলিশের গঠন এর কোনো সম্পর্ক নেই। এই রাজনৈতিক দৃষ্টিতে যদি বিষয়গুলো দেখা হয় তাহলে কিন্তু এই পরিবর্তন, আমরা যে পরিবর্তন চাই, যে পরিবর্তন পুলিশ সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে সেটি হবে না। মূল কথা পুলিশ সংস্কার কমিশন যেটা হচ্ছে যে আইন প্রয়োগকারী এবং তদন্ত সংস্থা সম্পূর্ণ আলাদা করা। তবে এই পুলিশ সংস্কার কমিশনে পুলিশের মধ্য থেকে যে আবার স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে বলছে সেটা কতটা কার্যকর হবে, কারণ এই পুলিশ এরাই তো করবে। এবং পুলিশ বাহিনী তো আমরা তো দেখেছি যে প্রশাসন আমলাদের ক্ষেত্রে দেখেছি যে তারা তাদের কর্তৃত্ব, তাদের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে সবসময়। তো এর থেকে রাজনৈতিক ঐকমত্যটা একটু জরুরি, যে সবাই মিলে এটা কতটা করা যাবে, কতটা 6 মাসের, কতটা 8 মাসের, কতটা 10 মাসের, কতটা 5 বছরের। আমরা রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়া, মানুষ পুলিশ দেখে ভয় পাবে না। এবং আওয়ামী লীগ আমলে তো এরকম হয়েছে যে আওয়ামী লীগ রাষ্ট্রের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখানোর জন্য অনেক অপরাধের মামলা নিত না, নিরুৎসাহিত করতো। আপনার চুরি হয়েছে বলতো যে হারিয়ে গেছে এটা দিতে, বাসায় ডাকাতি হয়েছে বলতো যে চুরি জিডি করতে বলতো। তা সুতরাং এইরকম আছে। এখন এটার প্রশিক্ষণ এবং মেধা, যাচাই বাছাই, আবার একই সঙ্গে যদি দেখুন এই যে এসআই পদে যারা তারা প্রশিক্ষণ শেষ করছিলেন, তাদের মধ্যে যাদের 227 জনকে বাদ দেওয়া হয়েছে, তার প্রায় অর্ধেক 40% সংখ্যালঘু সম্প্রদায়ের। এখন এটা কিসের ভিত্তি দেওয়া হয়েছে? মেধার ভিত্তিতে না? এটা রাজনৈতিক পক্ষপাত, না রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্যে? সুতরাং আমি মনে করি যে কোনো বাহিনীর তার সততা, নিষ্ঠা এবং জনবান্ধব করতে হলে তাকে অবশ্যই রাজনৈতিক বিবেচনা বাদ দিতে হবে, যে কোনো ধরনের। এখন একটি আওয়ামী লীগ আমলে খারাপ হয়েছে, এই জন্য আর একটি খারাপ দৃষ্টান্ত আমরা কখনোই চাইব না যে এটি হোক। নির্বাচনের ব্যাপারে নির্বাচন সময়সীমা যে বিভিন্ন রকম আমার কাছে সময়সীমা এটা বড় সমস্যা নয়, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার দেখুন, এরশাদের 9 বছরের স্বৈরশাসনের পর যে গণ অভ্যুত্থান হলো তার 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন হলো, 3 মাসেরও কম সময়ের মধ্যে। 27 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, আপনার দায়িত্ব নিল 6 ডিসেম্বর। সুতরাং এটি রাজনৈতিক দলগুলো কি চায়, ছাত্র নেতারা যেহেতু এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল, তাদের মতামত নেওয়া প্রয়োজন। তবে এই ব্যাপারে একটা মতৈক্যে আসা। এখন যদি আমরা এটা ভাবি যে নির্বাচনটা আগে হলে এক পক্ষের লাভ, পরে হলে অন্য পক্ষের লাভ, এটা নিয়ে যদি আমরা রেষারেষি করি, এটা নিয়ে যদি বিবাদে জড়াই, তাহলে কিন্তু যে লক্ষ্যের নির্বাচন, যে হচ্ছে গণতন্ত্রায়ন, রাষ্ট্রের গণতন্ত্রায়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র কিন্তু রাজনৈতিক দলের নয়, ছাত্র নেতাদেরও নয়, গণতন্ত্র হচ্ছে জনগণের।
এবং শুধু নির্বাচন হলে যে গণতন্ত্র হয় না সেটা কিন্তু 4টি নির্বাচন প্রমাণিত, 91, 96 এবং 2001-8 দেশীয় এবং আন্তর্জাতিকভাবে খুব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সবাই প্রশংসা করেছে। কিন্তু নির্বাচনের পর 5 বছর কি হয়েছে? আমরা চাই না যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের পর নিশ্চয়ই যারা জনপ্রিয়, জনগণ যাদের ভোট দেবে তারা ক্ষমতায় আসবে, তারা একই রকম আচরণ করবে, এটা আশা করি না। তবে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে প্রত্যাশা তৈরি হয়েছে, আমি আশা করি রাজনৈতিক দলগুলো সেই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে। এখানে 2 জন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন 2 দলের, আবার সুতরাং এবং তারা একজোট হয়ে আন্দোলন করেছেন। আশা করি যে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তাদের এই কি বলে একসঙ্গে থাকাটা বহাল থাকবে। আবার সেই একসঙ্গে থাকাটা সুবিধার জন্য নয়, সুবিধাবাদী নীতির জন্য নয়, রাজনৈতিক নীতি আদর্শের জন্য, অর্থাৎ যে আদর্শে তারা বিশ্বাস করেন এবং আদর্শটা হচ্ছে জনগণের কল্যাণে যেটা যাবে। আমি এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। এবং বারবার কিন্তু আমাদের একটা বড়, সেটা 71 মুক্তিযুদ্ধ, 90 গণ অভ্যুত্থান প্রমাণিত হয়েছে যে যে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতায় আসছে পূরণ করতে পারেনি। 90, 72, এখন 25-এ যে নির্বাচন হবে, যদি 25-এ হয় বা 26-এর মাঝামাঝি হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা আকাঙ্ক্ষা পূরণ করতে সচেষ্ট হবে। দলের চেয়ে দেশকে বড় ভাববে, নেতার চেয়ে দলকে বড় ভাববে, এটাই প্রত্যাশা থাকবে। জি, ধন্যবাদ। জনাব সাইফুল হক, আপনার কাছে ফিরে আসি। এই যে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে আলোচনার সম্ভাবনাগুলো সামনে এসছে, সেখান থেকে নিশ্চয়ই একটা ধারণা সবাই পাবেন যে আসলে কি ধরনের সংস্কার এই সরকার করতে চায় এবং নির্বাচনটা কবে হতে পারে। প্রশ্ন হচ্ছে এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা আমরা বলি, শুধু নির্বাচন নয়, সার্বিকভাবে গণতন্ত্রের কথা যখন আমরা বলি, সেটা আসলে নিশ্চিত হবে কি এই রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমেই? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে তো বেশ কিছু সংস্কারের প্রস্তাবনা আমাদের সামনে এসছে, যার অনেকগুলো আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি এবং আমরা বিরোধী দলগুলো গত কবছর ধরে আমরা আমাদের নানা দফা, সর্বশেষ 31 দফার মধ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলো পরিবর্তন বা সংস্কারের প্রস্তাবনা আমরা পাবলিকলি যেটাকে আমরা হাজির করেছি। আমরা এই উপলব্ধি থেকে গত আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য ছিল শুধুমাত্র আমরা একটা রেজিমকে চেঞ্জ করতে চাইনি। যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে বা একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত করে, আমরা সে রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর চেয়েছি। গত আন্দোলনের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাটা। অতীতের খুব কম আন্দোলনেই পরিবর্তনের এজেন্ডাটা এত বড় আকারের সামনে ছিল, যেটা এবার আমরা নিয়ে আসছি। ফলে আমরা 5ই আগস্টের পরেই কেবলমাত্র সংস্কার এজেন্ডাটা আমরা হাজির করছি না, অনেক আগে থেকে বলেছি। ফলে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের এটা। সে জায়গা থেকে সরকার এক ধাপ এগিয়েছেন, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছেন, 4টা রিপোর্ট দিয়েছেন। বাকিগুলো নিশ্চয়ই কোনোটা 31শে জানুয়ারি, কোনোটা হয়তো 15ই ফেব্রুয়ারির মধ্যে শুনতে পাচ্ছি রিপোর্টগুলো আসবে। সরকার কি করতে পারে? আলাপ আলোচনা করবেন, কথা বলবেন, তারা এক ধরনের ফ্যাসিলিটেটর হিসাবে অথবা মিডিয়েটর হিসাবে তারা সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করবেন। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর ব্যাপারে এখনই সিদ্ধান্ত হবার মতো বিষয় আছে, আর যেগুলো সংবিধানের পরিবর্তন বা সংশোধনী সহ গুরুত্বপূর্ণ যেসব প্রস্তাব বা সংশোধনী আছে সেগুলো নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়ার জায়গাটা আমরা তৈরি করব। যারা ইলেকশনে যাবেন তারা ইলেকশনের ক্যাম্পেইন এজেন্ডা হিসেবে থাকবে। পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট বা নির্বাচিত জনপ্রতিনিধিরা অগ্রাধিকারের ভিত্তিতে পার্লামেন্টের প্রথম 3 দিন বা 7 দিন অথবা 15 দিনের অধিবেশনে এগুলোকে তারা আইনি রূপ দেবেন বা প্রয়োজনীয় সংযোজনীটা করে এই পথে যাওয়াটাই হচ্ছে কাম্যের জায়গাটা। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিমধ্যেই প্রস্তাবনা যেগুলো হাজির হয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের আমাদের 72-এর সংবিধানের যে 4টা যে ভিত্তি, তার মধ্যে 3টাকে বাদ দিয়ে সেখানে এখন সাম্য, মানব মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সহ মোট 5টা বিষয় সেখানে যুক্ত করা হয়েছে, যেটা ইতিমধ্যেই
বিতর্ক তৈরি হয়েছে, ইতিমধ্যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে। কারণ ৭২-এর সংবিধান পাকিস্তানের 23 বছরের ওদের বিরুদ্ধে লড়াই এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান একটা নতুন একটা স্টেটের একটা সার্বভৌম বাংলাদেশ নামক যে রাষ্ট্র, রাজনৈতিক ভূখণ্ড, তাকে আইনি সাংবিধানিক রূপ তাকে দিয়েছিল। সেটা ছিল আপনার ভিত্তি জায়গাটা, পলিটিক্যালি, লিগাল, ইথিক্যাল এবং মোরাল, এই জায়গাটা ছিল ৭২-এর সংবিধানের জায়গাটা। তখনই সংবিধানের সমালোচনা ছিল বেশ কিছু প্রশ্ন নিয়ে। শেখ মুজিবুর রহমানের মতন একটা আইকনিক ব্যক্তিত্বকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ক্ষমতা ইখতিয়ারকে তখন হিসাব করা হয়েছিল সংবিধানের 17 অনুচ্ছেদ সহ অনেকগুলো জায়গাটা। পরবর্তীকালে 17টা সংশোধনী হয়েছে, অধিকাংশগুলো সরকারের নিজস্ব, যারা যখন সরকারে ছিলেন তাদের নিরঙ্কুশ ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য সংশোধনীগুলো এসেছিল। এইসব প্রশ্নে কিন্তু ইতিমধ্যে বিতর্কের জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। আর সেই বিতর্কগুলো, এবং এটা আপনি জাতীয়তাবাদ বাদ দিচ্ছেন, ধর্মনিরপেক্ষতা বাদ দেবার কথাটা ইতিমধ্যে কথাটা এসছে। আবার সংবিধান, তার জায়গায় যে বহুত্ববাদের কথা হচ্ছে, না না না, বহুত্ববাদ, একটা সমাজ যখন গণতান্ত্রিক থাকে, যখন আমি গণতন্ত্র বলি, গণতন্ত্রের অর্থটা কি? গণতন্ত্রের অর্থটা হচ্ছে কোনো রাষ্ট্র তার রাজনৈতিক, তার ধর্মীয় অথবা তার সাংস্কৃতিক বিশ্বাস বা চর্চার জন্য তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না। ফলে সেটাই হচ্ছে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একেবারে বেসিক প্রিন্সিপালের জায়গা। আপনি যদি গণতন্ত্র, গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ কিছু রাখতে পারেন, আমাদের তো সমস্ত এমনিতে বহুত্ববাদী সমাজ, তাকে একটা নীতি হিসেবে সংবিধানে যখন আপনি গণতন্ত্রের কথাটা উল্লেখ করেন, তখন সেটা কিন্তু দরকার নেই। আবার যখন আমরা দেখি সংবিধানের যে সাম্প্রদায়িক সংশোধনীগুলো যখন অক্ষুণ্ণ থাকে, সেটাকে রেখে আপনি আবার যখন বলছেন ধর্মনিরপেক্ষতাকে যখন আপনি সেখানে আবার বাদ দেবার প্রশ্ন যখন করেন, তার অর্থটা কি? তার অর্থটাই আপনার উদ্দেশ্য নিয়ে তখন কিন্তু প্রশ্নটা দাঁড়িয়ে যায়। কোনো ধর্মটা হচ্ছে ব্যক্তির বিশ্বাসের ব্যাপার। আমার নদী, নালা, পাহাড়, পর্বত, কোনো রাষ্ট্রের, কোনো পৃথিবীর অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের রাষ্ট্র ধর্ম বলে কোনো বিষয় নেই। আপনি জানেন যে কোন কনটেক্সটে এটাকে যুক্ত করা হয়েছিল, সেগুলো আমরা জানি। ফলে ইতিমধ্যে অনেকগুলো প্যান্ডোরাক্স বক্স তারা কিন্তু ওপেন করে দিয়েছেন। আমি প্রায় বলেছি অনেকগুলো বাক্স তারা খুলে ফেলেছেন। এই বাক্সগুলো কিভাবে আবার তারা বন্ধ করবেন বা আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করবেন, সেই পথ কিন্তু খুব নির্দিষ্ট না। আমি এটাকে এভাবেই বিবেচনা করতে চাই যে এই প্রশ্নগুলো, আপনি অনেকগুলো প্রশ্ন আছে, আপনি মীমাংসিত প্রশ্ন যদি নতুন করে যদি খুঁড়িয়ে তুলতে চান, এটা নিশ্চয় আলোচনা হবে, কথাবার্তা হবে, ডিবেট হবে। আমরা কি আমাদের এই বাংলাদেশ 17 কোটি মানুষকে আমরা কি ঐক্যবদ্ধ করতে চাই, নাকি আরও বিভক্তি, আরও বিভাজনের জায়গা আমরা কিন্তু বাড়িয়ে তুলতে চাই? আমরা জাতিগত পরিচয়ের অর্থে, ধর্মগত পরিচয়ের অর্থে, সম্প্রদায় পরিচয়ের অর্থে, অথবা বলতে পারেন সাংস্কৃতিক পরিচয়ের অর্থে, আমি মনে করি এবারকার খুব গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করবেন, আমাকে এটা একটু বলবার সুযোগ দেবেন। নিশ্চয়ই। গোটা লড়াইটাই হয়েছে বৈষম্য বিরোধিতার কথা বলে, কিন্তু খেয়াল করবেন গত 5.5 মাসে সবচেয়ে বড় বৈষম্য, যেখানে অর্থনৈতিক যে বৈষম্য, বাস্তবে বাংলাদেশ তো পাকিস্তানি জমানার মতন এক দেশে দুই অর্থনীতি, দুই সমাজ এখানে কায়েম হয়েছে। 10 থেকে 15% মানুষের কাছে যাবতীয় সহায় সম্পদ 5.5 মাসে কোনো দুর্বৃত্ত, কোনো মাফিয়া এবং যারা আগেকার ধারাবাহিকতা গত 16 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা যারা আত্মসাৎ করেছেন, পাচার করেছেন, তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখিনি। অর্থনীতি দুর্বৃত্তায়ন হয়েছে, অথবা দুর্বৃত্তদের অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়েছে। একটা আনহোলি একটা নেক্সাস তৈরি হয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্বৃত্তদের মধ্যে, একটা আনহোলি একটা যোগাযোগ, একটা অশুভ একটা আঁতাত। তার বিরুদ্ধে কিন্তু কোনো কমিশন কিন্তু তৈরি নেই। কথা খেয়াল করবেন। তার মানে হচ্ছে যে যদি এটা হয়, রাজনীতি যদি অর্থনীতির একটা ঘনীভূত বহিঃপ্রকাশ হয়, যেটা বলে মানে পলিটিক্স ইজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। তো সেটা যদি হয়ে থাকে, আপনি বেসিক কাঠামোকে দুর্বৃত্তদের অর্থনীতি রেখে, গোটা মাফিয়ার তন্ত্রকে আপনি অক্ষুণ্ণ রেখে উপরসা কিছু রাজনৈতিক যদি পরিবর্তন করেন, হয়তো কিছু তাৎক্ষণিক ফলাফল আসতে পারে, কিন্তু আখেরে কিন্তু কোনো সংস্কার কিন্তু টেকসই হবে না। কারণ আপনি গোটা ব্যবস্থাটা শোষণ, বৈষম্যের, নিপীড়নের গোটা ব্যবস্থা অক্ষুণ্ণ থাকলে বাকিটা একটা চুনকাম করা হবে। এবং দেখবেন আপনি গরিব মানুষের এই সংস্কার নিয়ে
উচ্চবিত্ত বিশেষ করে এনলাইটেন ইন্টেলিজেন্সিয়া মধ্যবিত্তরা রাজনৈতিক দলগুলো বা ছাত্র তরুণরা যে পরিমাণ উৎসাহিত, সমাজের ৮০-৮৫% মানুষের সংস্কার নিয়ে তাদের কোনো উদ্বেগের জায়গাটা নাই। তারা দেখতে চায় তার বাজার সংস্কার হচ্ছে কিনা, যে বাজারের মধ্যে তার মজুরি কমিশন গঠন হচ্ছে কিনা, এগুলো নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা নেই। আমার কথাটা হচ্ছে যে বেসিক প্রশ্নগুলো অ্যাড্রেস করেন, এগুলোকে আলাপ আলোচনা করেন, তার সাথে রাজনৈতিক সংস্কারও দরকার, বোঝাপড়া দরকার। সরকার দাঁড়াবে কোথায়? যেখানে ন্যূনতম ঐক্যমতের জায়গাটা তৈরি হচ্ছে সরকার সেখানে দাঁড়াবে। বাকি প্রশ্নগুলোকে আপনি ওপেন রাখবেন, আলাপ আলোচনা হবে, কথা হবে, পলিটিক্যাল পার্টিগুলো তার এজেন্ডার মধ্য দিয়ে যাবে। আমার ভয়টা হচ্ছে আপনি অনেক উচ্চ প্রত্যাশা করতে যেটুকু অর্জন করতে পারতেন সে অর্জনটা আবার বিসর্জনে পর্যবেসিত না হয়। এই জায়গায় যদি সচেতন থাকতে পারি হয়তো কিছুটা আমরা সামনে আমরা এগোতে পারবো। জনাব বাবুল, আপনার কাছে আসতে চাই, জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর একটা আলোচনা হয়েছে। সামনে এই সংস্কার সহ নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। এই যে আলোচনার একটা পদ্ধতি দাঁড়িয়েছে বা সামনে হয়তো আরো একটু বিস্তৃতভাবে আলোচনা হবে, তার মাধ্যমে নির্বাচন এবং সংস্কারের দুটো প্রশ্নেই ঐক্যমত্যে আসা সম্ভব বলে আপনার মনে হয় কিনা? না, ঐক্যমত্যে আসা সম্ভব। তার আগে একটু বলি, এই যে আপনি প্রোক্লেমেশন বা ঘোষণা বা যাই বলেন, এই যে বিষয়গুলো নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা প্রথমে বলল যে তারা 5 মাস পরে এসে তাদের চৈতন্য হয়েছে, তারা একটা কি বলে প্রোক্লেমেশন বা ডিক্লারেশন যাই বলেন এটা করবে। তারা এত পরে তারা কেন করবে এটা আমার বোধগম্য না। আচ্ছা, করবে ভালো কথা। তারপরে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো না তারা করবে না, আমরাই করব। আচ্ছা, তারা করবে, রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে। কয়েকদিন পরে, গত 2 দিন আগে সরকারের পক্ষ থেকে একজন জুনিয়র মানে কর্মকর্তা, সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কাউকে সাইফুল ভাই বলতে পারবেন, একটা বেনামি একটা SMS পাঠিয়েছেন। এমন করে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব জায়গায় কিন্তু আমি একটা দায়সারা গোছের একটা ব্যাপার দেখছি, জগা খিচুড়ি একটা অবস্থা। একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু আপনি আপনার কি যে প্রস্তাবনাগুলো সেগুলো আপনি পাঠাচ্ছেন, দাওয়াত পাঠাচ্ছেন কাউকে 2 ঘন্টা আগে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে পাঠাচ্ছেন বা যাকে সিনিয়র পলিটিশিয়ানদের পাঠাচ্ছেন। মান্নাবের কথা আমি শুনছিলাম যে ঘন্টা 2 আগে তাকে একটা বেনামি বার্তা, তাকে কিছু প্রপোজাল পাঠানো হলে বলা হলো আপনি আসেন। এটা কোনো প্রক্রিয়া হতে পারে? এটা আমি বলছি, এটা একটা আনারি কর্মকাণ্ড টোটাল ব্যাপারটাই। এখন 5 মাস পরে কি কারণে ডিক্লারেশন বা প্রোক্লেমেশনের প্রয়োজন হলো? আর এইগুলো মানুষ কি, এই ডিক্লারেশন কি আর প্রোক্লেমেশন কি, এগুলো কি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষ এগুলো জানে? যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, সাইফুল ভাই যেটা বললেন, তাদের জীবন মানের উন্নতি হলো কি না? হাসিনা পালালো, ইতিহাস বদল হলো, রেজিমের বদল হলো, কিন্তু তাতে তাদের কি লাভ হলো? এই হিসাবটা তো তারা আগে করবে। মানুষের জীবন মান কোথায় গেল, তাদের দ্রব্যমূল্য তারা সহনীয় কিনা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো কমলো কিনা, এগুলো তো মানুষের কাছে। তারপরেও যারা সমাজের উচ্চবিত্ত মানুষ বা এলিট শ্রেণী, তারা সমাজের নেতৃত্ব দেয়, টোটাল সমাজ কিভাবে পরিচালিত হবে আগামী দিনে সেই কাজগুলো তারা করে। সেই ক্ষেত্রে আমাদের যে সংস্কারের বিষয়গুলো, এগুলো প্রয়োজন আছে, এগুলো নিয়ে কেউ দ্বিমত করেনি। এই সংস্কারের যে প্রয়োজনীয়তা সাইফুল ভাই যেটা বললেন, আরো 3 বছর আগে আমরা সংস্কারের প্রয়োজনীয়তা, এখন আপনি বলতে পারেন যে আপনি 3 বছর আগে বা এখন কেন বলছেন। শোনেন, একটা গণতন্ত্রের প্র্যাকটিস কি? গণতন্ত্রের প্র্যাকটিসটা হলো এটার ভুল, শুদ্ধ, ব্যত্যয়, এগুলোর মধ্য দিয়ে আমরা রাজনীতি যারা করি, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন রাজনীতিবিদ, রাজনৈতিক দলকে। হ্যাঁ, আমাদের ভুল আছে, ব্যত্যয় আছে, এটাও সত্য, বা অসৎ রাজনীতিবিদও আছে, এটাও সত্য। কিন্তু রাজনীতিবিদদের তো অর্জনও আছে, রাজনীতিবিদদের তো ত্যাগও আছে। অনেক রাজনীতিবিদ আছে যে গোটা জীবন মানুষের জন্য, দেশের জন্য ব্যয় করেন। হ্যাঁ, একটা গোটা জীবন, এটা এরকমও তো আছে। হ্যাঁ, এগুলোর মধ্য দিয়ে গণতন্ত্র শানিত হয়, পরিশীলিত হয়। আমরা আরো 3 বছর আগে 22 সালে আমরা সংস্কারের যে বাস্তবতা সেটা তুলে ধরেছি, আমাদের বিগত দিনের মানে ব্যর্থতা বা আমাদের অভিজ্ঞতা এগুলার আলোকে, যেগুলো আমরা আগে বলিনি। আমরা আমাদের সমগ্র রাজনৈতিক দলকে যে সংস্কারের কথা আজকে বলা হচ্ছে, সেই সংস্কার মোটা দাগে ম্যাক্সিমাম এখানে চলে আসছে। আপনি ক্ষমতার ভারসাম্য বলেন, উচ্চকক্ষ নিম্নকক্ষ বলেন, যাই বলেন, সমস্ত বিষয়ে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই যে বিষয়গুলা, এইগুলা আমাদের মেয়াদও 4 বছর করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেটাও বলা হয়েছে, ঠিক আছে, সেটা নিয়েও বলছি না। তো এই যে সামগ্রিক বিষয়, এই বিষয়গুলো তো দল হিসেবে বা প্ল্যাটফর্ম হিসেবে আমরা আমাদের সমান রাজনৈতিক দলকে নিয়ে আগেই বলেছি। এখন এই যে বিষয়, আবার ইলেকশন কমিশন বলছে যে তাদের প্রস্তুতি চলছে, প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বলছে, এই যে টোটাল বিষয়গুলো ধরবে যারা, আমি বলছি কি যে সমস্ত সংস্কার বা সব কিছু আপনি শেষ করতে পারবেন না।
রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বৈষম্যবিরোধী ছাত্র যারাই আছে সকলকে নিয়ে বসে আমার মনে হয় মোটা দাগে যে এই বিষয়গুলো দেশ ও জাতির জন্য বা নির্বাচনের জন্য, আগামী নির্বাচন বা তারপরের নির্বাচন, একটা কথা আপনাকে বলি যে আপনি যত সংস্কার করবেন, যাই করবেন, আপনি তো মানুষের জন্য করবেন, দেশের জন্য করবেন বা গণতন্ত্রের জন্য করবেন। আপনার গণতন্ত্রটা যদি ঠিক থাকে, অনেকে বলে যে নির্বাচনের জন্য কি আমরা রক্ত দিয়েছি বা সরকার পরিবর্তন, বিষয়টা ওটা না। আপনার নির্বাচন ছাড়া তো হবেই না। নির্বাচন আপনার প্রথম শর্ত, গণতন্ত্রের প্রথম শর্ত এবং আপনার সাম্য, মানবিক মর্যাদা বা যাই বলেন সংস্কারের প্রথম শর্ত। আপনি একটা নির্বাচনের পথ তৈরি করে দেন, সুন্দর নির্বাচন। আমি বলছি না রাতের বেলা নির্বাচন বা নির্বাচনের আগের নির্বাচন, যেই নির্বাচনে মানুষ মানে ফেয়ারলেস পরিবেশে ভোট দিতে পারবে, কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, একটা লেভেল প্লেইং ফিল্ড, এবং পরের নির্বাচনটাও যাতে ওইভাবে হয়, তারপরের নির্বাচনটা যদি ওই পথটা আপনি উন্মুক্ত রাখেন, তাহলে দেখবেন সরকার বা রাজনৈতিক দল যারা আসে তারা কিন্তু বাধ্য হবে সময়ের প্রয়োজনে নিজেদেরকে সংশোধন করতে, যেরকম আমরা বলেছি আমাদের প্রস্তাবনাগুলায়। আমি বিশ্বাস করি আর এই যে প্রস্তাবগুলো এসেছে সংবিধান সংশোধনের, এই প্রস্তাবগুলোর মধ্যে কিছু বাতুলতা, কিছু রিপাবলিকের পরিবর্তন, আপনার সংবিধান কি করবেন, এইগুলো নিয়ে অনেক অবান্তর প্রয়োজনীয়তা, যেগুলো বজ্র আটানি ফসকা গেলেও যাতে না হয়ে যায় আগামী দিনে। আপনি জাতীয়তাবাদ যে বাদ দিলেন, কি কারণে বাদ দিলেন? এটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট একটা জাতি রাষ্ট্রের জন্য। কি কারণে এলিমেন্ট? আপনার এখানে পাহাড়ি বাঙালি যারাই আছে বিভিন্ন, এই যে মানুষ, আমাদের ভাষা, আমাদের জাতীয়তা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এই সমস্ত কিছুর নির্যাস তো আমাদের জাতীয়তা, একটা জাতিকে ঐক্যবদ্ধ রাখবার। এটাকে আপনি কি দিয়ে ঘাটতি পূরণ করবেন আমি জানি না। ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র বাদ দিয়েছেন, ঠিক আছে, সমাজতন্ত্রের সাথে মনে হয় বাধ্যত যে গণতন্ত্রের কি যেন একটা কনফ্লিক্ট, কমিউনিজমের একটা ব্যাপার, ঠিক আছে, সমাজতন্ত্র বা গণতন্ত্র এটা আপনি দিয়েছেন, কিন্তু জাতীয়তাবাদ আপনার বাদ দেওয়া বা ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল এটা আমি মনে করছি না। সেই জন্য টোটাল বিষয়গুলো প্রিসাইজ করে যারা স্টেক হোল্ডার আছে, সরকারের দায়িত্ব অতি দ্রুত বিষয়গুলো একটা সমাধান করে আমাদের দ্রুত গণতন্ত্র বা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, এটাই আমাদের কথা। জি, অনেক ধন্যবাদ। জনাব সোহরাব হোসেন, যদি আর কিছু যোগ করার থাকে শেষের দিকে চলে এসেছি। না, সংবিধান সংশোধন সহ আরও যেসব প্রস্তাব আছে সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হওয়া উচিত। কিছুটা একাডেমিক পর্যায়ে, কিছুটা বাস্তব রাজনৈতিক দলগুলো করবে, কিন্তু লক্ষ্য কি? লক্ষ্য একটি ভালো নির্বাচন, যেখানে মানুষ ভোট দিতে পারবে। দ্বিতীয় লক্ষ্য গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়া, যেখানে সব ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়। আর ছাত্র নেতাদের মানে ছাত্রদের বা প্রার্থিতার বয়সসীমা কমানোর প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি না যে এটার মধ্যে খুব আপত্তি করা আছে। 21 বছর বয়সে অনেক দেশে কিন্তু 21 বছর বয়সে প্রার্থী হন, সেটি আপত্তি না। কিন্তু এটা যদি এরকম হয় যে মানে কাউকে সুযোগ করে দেওয়ার জন্যে, সেটি বোধহয় ঠিক হবে না। এটি সার্বজনীন হতে পারে। দ্বিতীয় হচ্ছে ধর্মনিরপেক্ষতার কথাটি কিন্তু এসেছে। ধর্ম, এবং বাবুল ভাইকে ধন্যবাদ যে তার দল ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিলেন এবং তিনি আজকে সেই ধর্মনিরপেক্ষতার পক্ষেই অবস্থান নিয়েছেন। ধর্মনিরপেক্ষতা থাকা এজন্য উচিত যে পাকিস্তান আমলে একটা সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেই বাংলাদেশ হয়েছিল, যেখানে সব ধর্মের, সব মতের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এবং আপনি দেখেন যে আমাদের এখানে ধর্মীয় যে অবস্থানটা, সেটা হচ্ছে যে 90%-এরও বেশি মানুষ সংখ্যাগুরু ধর্মের অনুসারী, অর্থাৎ মুসলমান। আর 10%-এর কম, 8% মতো মানুষ হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী। তা সেক্ষেত্রে একটা তাদের একটা সুরক্ষা থাকা প্রয়োজন। সে কারণেই আমি মনে করি এটা যে কোনোভাবেই এটা রক্ষা করা প্রয়োজন। জাতীয়বাদ নিয়ে একটা তো বিতর্ক আছে, কেউ বলে বাঙালি জাতীয়তাবাদ, কেউ বলে বাংলাদেশের জাতীয়তাবাদ। এখন সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের নাগরিক, এই যদি চিন্তা থেকে আসে, নির্বাচন কখন হবে তার চেয়েও বেশি জরুরি হলো নির্বাচনটা কেমন হবে, কিভাবে হবে, এবং নির্বাচনের পরে সরকার কি হবে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের প্রধান দায়িত্ব হবে নির্বাচনের পরে। কারণ যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, এখানে নির্বাচন কমিশন না থাকলেও একটা ভালো নির্বাচন হবে। আর যে প্রশাসন আছে তারাই ভালো নির্বাচন করবে, আজ আমরা অতীতে দেখেছি। কিন্তু নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে
যারা সরকারে আসবে, যারা বিরোধী দলে থাকবে, তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে, একটা মতৈক্য থাকতে হবে। জনাব হক যদি আর কিছু যোগ করেন। আমি যেটা শেষে বলতে চাই যে আমরা তো সবাই বলছেন তার একটা ইনক্লুসিভ সমাজ আমরা তৈরি করতে চাই। তার মানেটা কি? তার মানে হলো যে ক্ষমতাবান শ্রেণী বা গোষ্ঠীর বাইরে যারা দুর্বল বা অধিকার বঞ্চিত বা যারা প্রান্তিক মানুষ, সেই মানুষ আপনি তার গণতান্ত্রিক অধিকার, তার মানবিক অধিকার, তার ধর্ম পালনের অধিকার এবং তার ভাষা, তার সংস্কৃতি, তার যে অধিকার, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যটা, এই ঐক্যটা তার মানে আপনি এমন একটা রাষ্ট্র, রাজনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিনিধি যদি বিশেষ সময়ের জন্য সরকার হয়, তারা আমার ইডিওলজিক্যাল কোনো বিশ্বাসের জন্য, আমার ধর্ম বিশ্বাসের জন্য, সাংস্কৃতিক কারণের জন্য, কোনো কারণের জন্য আমার অধিকারের ক্ষেত্রে আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আমাকে মনে করবে না। সুতরাং সেরকম একটা জায়গা যদি অভিযাত্রা যদি করতে চাই, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় চৈতন্যের জায়গাটা বৈষম্য বিরোধিতা। এই বৈষম্যটা শুধু অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত কোনো ক্ষেত্রেই যদি এই বৈষম্যটা যদি প্রকারান্তরে আপনি রেখে দেন, এটা কিন্তু অভ্যুত্থানের গণচৈতন্যের কিন্তু বিরুদ্ধে। সেজন্য সম্মিলিত আলোচনা করে আমাদেরকে ওইরকম একটা জায়গায় আমাদেরকে অর্জন করতে হবে। শোনেন, অনেকেই হতাশাবাদী আছে, হতাশ হয়, কিন্তু আমি হতাশ হই না। হতাশ হই না এই কারণে যে আমাদের জাতির একটা চরিত্র আছে। আমরা লড়াই করে মুক্তিযুদ্ধ মানে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা এই ফ্যাসিবাদ ঘটিয়েছি, যে এই ফ্যাসিবাদ একটা মানে কি বলবো, মানে একটা অক্টোপাসের মতো আমাদেরকে গ্রাস করে ফেলেছিল। সেই জন্য আমরা বিশ্বাস করি যে আমাদের ব্যর্থতা আছে, আমাদের মানে কি বলে ব্যত্যয় আছে। এর মধ্য দিয়ে আমাদের যে গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। আমি আশাবাদী যে আমাদের একটা সুশাসন বা গণতন্ত্র যদি হয়, নিশ্চয়ই আমরা পৃথিবীর বুকে আত্মমর্যাদা নিয়ে আগামী দিনে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।